কিছু বিস্কিটস ঢুকেছে এটার ভিতরে, আর কিছু বের হবে এখন, অলরেডি কিছু বের হয়েছে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা অলরেডি বের হয়েছে। একেবারে গরম বিস্কিট। হ্যাঁ, আপনারা যে 3 ভাই, আপনাদের এটা মানে কত নম্বর প্রজন্ম চলছে? আমাদের তৃতীয় প্রজন্ম চলছে। তৃতীয় প্রজন্ম। আমার দাদা করে গেছে, দাদার পরে আমার বাবারা করেছে, এখন আমরা। আমাদের বাংলাদেশে পেস্ট্রি বলেন, কেক বলেন, এগুলো তো এই বেকারির হাত ধরেই এসেছে। মানে এই বেকারির মাধ্যমেই আমরা এগুলো মানে খাওয়া শিখেছি বা এখনো খাচ্ছি। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? অবশ্যই যখন জানি বা শুনি অবশ্যই ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, শুরুতেই ইনফাউন্ডারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীবাজারের প্রিন্স অফ ওয়েলস বেকারি অ্যান্ড কনফেকশনারির সামনে। এই বেকারিটিতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে, এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বেকারি, যা হচ্ছে 1850 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে এই বেকারিটির বয়স আজ প্রায় 171 বছর। তাছাড়া এটি একমাত্র প্রতিষ্ঠান যা 171 বছর ধরে এখনও চলমান। এই বেকারিতে যা কিছু বানানো হয় তার সব কিছু এখনও সনাতন পদ্ধতিতেই বানানো হয়। আর আজ আমি চলে এসেছি এই বেকারির ইতিহাস সম্পর্কে জানতে এবং আপনাদেরকেও জানাতে। তাছাড়া আজ আমরা দেখে নিব তারা কীভাবে সেই সনাতন পদ্ধতিতে তাদের বেকারি আইটেমগুলো বানানো হয়। তো চলুন আজ জেনে নেওয়া যাক প্রিন্স অফ ওয়েলস বেকারি সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি আসলে আশা আপনাদের এই প্রতিষ্ঠানটি 171 বছরের একটি ঐতিহ্য, বাংলাদেশের সর্বপ্রথম বেকারি। তো এইটার ইতিহাস সম্পর্কে জানতেই আপনার কাছে আসা। আমার জন্মেরও অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। আমি যতটুকু জানি বা শুনেছি, এটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন এটা ব্রিটিশ সাহেব ছিলেন, নামটা বলতে পারবো না, সম্ভবত উনি ওয়েলসের ছিলেন। গ্রেট ব্রিটেনের ওয়েলস যে ওই জায়গায় ছিলেন, সম্ভবত উনি ওখানকার ছিলেন, ওটাই এটার নাম দেন প্রিন্স অফ ওয়েলস। তখন এই জিনিসগুলো ছিল এই অঞ্চলের নতুন, তখন উনি এখানে চাকরি করতেন। ওনার নাম তো মনে হয় শেখ বুদ্ধু ছিল। আমি আপনাকে বলি, ওনার ছিল শেখ বদরুদ্দিন আহমেদ। শেখ বদরুদ্দিন আহমেদ। বদরুদ্দিন থেকে ও যে শর্ট ফর্ম, ওটাকে শর্ট ফর্ম ছিল বধু বলে, সেই বধুগুলাই আমাদের ওখানকার কাছে বধু হয়ে গেছে। তো ওটাকে বলে আমি আরেকটু যাচ্ছি, এটা সামান্য কিছু অর্থের বিনিময় নেই, ছেড়ে গেছেন। ও যে দাদা মানে বদরুদ্দিন আহমেদ, মোহন বদরুদ্দিন আহমেদ সাহেব এটা কিনে নেন। তারপর থেকে এত মেলা চালাচ্ছেন। 1958 এর দাদা অর্থাৎ শেখ বদরুদ্দিন আহমেদ সাহেব ইন্তেকাল করেছেন। এখন ওইটাই আমরা রেখেছি শুধু একটা ঐতিহ্য হিসাবে, যে আমার লাভ না হোক, সম্পর্কের দোকান একটা পরিচিত বলে একটা স্মৃতি। তো আপনারা যেমনটি দেখছিলেন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রিন্স অফ ওয়েলসের শোরুম। আর এই ঠিক শোরুমের পেছনেই হচ্ছে তাদের কারখানা, তাদের সেই পুরাতন কারখানা, 171 বছরের ঐতিহ্য। এখানেই তাদের সব বেকারি আইটেমগুলো বানানো হয়। তারপরে এটা চলে আসে সামনে ফ্রন্টে, এই জায়গাটাতে চলে আসে শোরুমে। আর ঠিক পেছনেই হচ্ছে তাদের কারখানা, যেখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন ঘুরে আসা যাক তাদের কারখানা থেকে। হলো গিয়ে আপনার 170 ইয়ার্স আপ থেকে এইখানেই আপনার এটা আপনার হইতেছে, কাজ হইতেছে, এই জায়গায় ছিল। মানে এই চুলাটা 170 বছর, 70 বছরের উপরে ধরে এইখানেই আছে। এইখানে আছে, কালের বিবর্তনে এটা এখন চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। রিসেন্টলি আমরা হলো গিয়ে লাস্ট ফেব্রুয়ারি মাসে এগুলো সব স্ট্রাকচার চেঞ্জ করছি। আগে খুব জরাজীর্ণ অবস্থা ছিল, তো এগুলো সব চেঞ্জ। আপনাদের মূলত কয়টা আইটেম করে থাকেন বেকারিতে? আমাদের আছে 10-12টার উপরে আইটেম আছে, যেটা নাকি সব সময় চলে আমাদের। মানে সবচেয়ে ফেমাস যেমন এর মধ্যে হলো গিয়ে আমাদের সবচেয়ে ফেমাস হলো গিয়ে বাটার বন, আরেকটা আছে ক্রসবন, ওটার মধ্যে হলো গিয়ে ক্রসবন বলে হলো, ওটার ভিতরে হলো আপনার মোরব্বা কিসমিস দেওয়া থাকে। ক্রিম রোলটা ফেমাস এখানে, তারপরে স্লাইস কেক আছে একটা। আপনাদের তো দোকানের বয়স মাশাআল্লাহ 171 বছর প্লাস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আগে যে প্রাইসটা ছিল এখন কি পরিমাণ বেড়েছে? মানে থার্ড ট্রে লাস্ট ইয়ার পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত আমাদের যে বাটার বন, তারপর আদারওয়াইজ যেগুলো ছিল, তারপরে যে আপনি পাফ দেখছেন, সুইট পাফ যেটা দেখছেন, এগুলো 10 টাকার মধ্যে ছিল। এখন একটু সব কিছু কস্টিং বেড়ে গিয়েছে, এই জন্য আমরা আপনার কস্টিংয়ের সাথে সাথে আমরা সাইজও ঠিক বাড়িয়েছি, কোয়ালিটিও চেঞ্জ হয়েছে আমাদের।
প্লাস আপনার হলো গিয়ে দামটা কিছু বেড়েছে, কারণ 10 টাকা থেকে আমরা ওটা 15 টাকায় নিয়ে আসছি। এমন কোনো আইটেম কি আছে মানে যে আইটেমটা ধরেন 171 বছর আগেও ছিল, যেটি আপনাদের মানে বেকারির শুরুতে ছিল এখনো আছে? জি রাইট, একটা আছে এরকম ওল্ড আইটেম, যেটা হলো 100 ইয়ার্স বেশি বয়স। ওটা হলো কি আমরা ক্রিসমাসের সময় আমরা একটা কেক করি, একটা নাম হলো চিজ কেক, একটা নাম হলো লাভ লেটার। চিজ কেকটা যেটা ওটা হলো গিয়ে আপনার বিস্কিটের বাটির মধ্যে করা হয়, আর লাভ লেটার কেক যেটা ওইটা একই টপিংস, ওটা হলো কাগজের মধ্যে করা হয়। আপনাদের নাকি খুবই ফেমাস একটি কেক আছে যেটি হচ্ছে ওই শীতেই পাওয়া যায়, ওয়াইন কেক। না, ওয়াইন কেক না, ফ্রুট কেক যেটা সবাই প্লাম কেক বলে, ওই প্লাম কেকটা। এটা হলো কি কাস্টমার রিকোয়ারমেন্ট, কাস্টমাররা যদি ওয়াইন নিয়ে আসে তাহলে আমরা ওটা মিক্স করে দিই, আমাদের পকেট থেকে দেওয়ার কোনো অপশন নাই, কারণ আমরা হালাল জিনিসটা মেনটেন করতে চেষ্টা করি। যারা খ্রিস্টিয়ান কাস্টমার আছে তাদের জন্য অনলি ফর তারাই নিয়ে আসলে ওনারা এসে ওনারাদের ইনগ্রেডিয়েন্টস দিয়ে ওনারা বানিয়ে নিয়ে যায়। আর আমরা যেটা দোকানে বিক্রি করি এটা আমাদেরটা আলাদা, এটার সাথে ওটার কোনো মানে সামঞ্জস্য নেই। তার মানে আপনাদের প্লাম কেক যেটা ওইটাই ওনারা নেন, কিন্তু ওইটাতে ওনারা ওটা ওনাদের ইনগ্রেডিয়েন্টস দিয়েই ওনারা নিয়ে যায়। আর বাদ বাকি যে প্লাম কেকগুলো করি আমরা, ওগুলো হালাল, 100% হালাল, ওইটার মধ্যে কোনো ওয়াইন বা আদার অ্যালকোহল ইউজ হয় না। মুসলিম ভাই, আপনি আসলে এই কতটা আইটেম জানেন বেকারি আইটেম বানানো? মানে এইখানে যে যা আইটেম আছে, খ্রিস্টানদের যত আইটেম ছিল পুরানা ব্রিটিশের, এখানে সবই তৈরি হয়। সবই তৈরি হয়? হ্যাঁ। এবং আপনি কি সবই বানাতে পারেন? সবই। ধরেন কতটা আইটেম হবে আনুমানিক? আইটেম তো গোনার শেষ নাই, বুঝছেন, মানে আইটেম শেষ নাই। যত খ্রিস্টানরা আছে বাংলাদেশের বা বিদেশ থেকে আসলে ওরা এই নামে এখানে চলে আসে। এই বেকারিতেই আসে? হ্যাঁ, প্রিন্স অফ ওয়েলস। ক্রিম রোলের ফার্স্ট পোর্শনটা এখন বেক হয়ে এটা বের হবে, তারপরে এটাকে ঠান্ডা করা হবে, ঠান্ডা করার পর আপনার ক্রিম এটার ভিতরে ফিল করা হবে। ও, আগে রোলটা করা হয়? হ্যাঁ, আগে রোলটা করা হয়, রোলটা করার পর দিয়ে রোলটা ঠান্ডা করা হয় একটু লং টাইম নিয়ে, পুরোটা ঠান্ডা না হলে ক্রিমটা থাকবে না, গলে বের হয়ে যাবে। তারপর ঠান্ডা করার পর দিয়ে নর্মালি প্রসেসে ঠান্ডা হবে, এটা কোনো কিছু করা লাগবে না, ঠান্ডা অটোমেটিকলি হবে ফ্যানের বাতাসে। ঠান্ডা হওয়ার পরে কয়েক ঘন্টা পর এটাকে ক্রিম ফিল করা হয়। এটার ভিতরে হলো গিয়ে আমরা কাঠ দিয়ে আমরা এখনো এটাকে হিট করা হয়। আচ্ছা, এই কারণেই কি বলা হয়ে থাকে যে এখনো আপনার ওই সনাতনী পদ্ধতিতেই সবকিছু বানায়? হ্যাঁ, আমরা সনাতন পদ্ধতিটাকে ধরে রাখতে চেষ্টা করেছি এই নতুন আধুনিক যুগে। দ্বিতীয়ত কাঠ দিয়ে পোড়ানো খাবারের স্বাদটাই আলাদা হয়। এটা হলো গিয়ে টোস্ট বিস্কিটের হলো গিয়ে ফার্স্ট স্টেপ। অলরেডি এটা রুটির মতো হয়ে বার্ন হয়ে বের হয়েছে, কিছুক্ষণ পরে এটাকে কাট করা হবে, কাট করে আপনার এটাকে আবার বার্ন করতে দেওয়া, ডাবল বার্নিং করতে দেওয়া হবে এটা। আচ্ছা, তার মানে রুটি থেকে প্রথমে একবার বার্ন করা হয়? এটা রুটি থেকে এটা এরকম হয়েছে, হওয়ার পরে এই রুটিটাকে আবার কাটবে, কাটার পর দিয়ে আপনার আবার ডবল বার্ন করতে দেওয়া হবে। এদিকে আসুন, দেখেন এইখানে হলো যে সেই টোস্ট বিস্কিটটা কাটিং করে রাখা হয়েছে, এইভাবে কেটে এটাকে আপনার এইভাবে করে আপনার সাজিয়ে তারপরে আপনার বার্ন করতে দেওয়া হবে। এইটা হলো গিয়ে পেস্ট্রি কেকের জন্য ডিশ তৈরি করা হয়েছে। আমরা নর্মালি যে পেস্ট্রিটা করি, এই পেস্ট্রি কেকের জন্য এটা করা হয়েছে। প্লাস এই ড্রাই কেকটাও এরকম প্রসেসেই করা হয়, যেটা ড্রাই কেক করে, ড্রাই কেকের একই অবস্থা, যে ড্রাই কেক এরকম হওয়ার পর দিয়ে ওই টোস্টের মতো কেটে তারপর হলো ডবল বার্ন করতে দেওয়া হয়, তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত সুস্বাদু আপনার ড্রাই কেকটা হয়। তার মানে ড্রাই কেকেও ডাবল বার্ন করতে হয়? হ্যাঁ, ডাবল বার্ন করতে। গরম গরম বিস্কিট নেমেছে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। মিষ্টি বিস্কিট আছে, সল্ট বিস্কিট আছে, প্লিজ আপনার নিজ হাত দিয়ে একটু নিয়ে ট্রাই করেন। থ্যাংক ইউ। আপনি কোনটা ট্রাই করবো আপনি বলেন? দুটোই ট্রাই করবেন। দুইটাই? হ্যাঁ, আগে হলো সল্টটা খান, তারপরে মিষ্টিটা খান, তাহলে ঠিক টেস্টটা আছে। একটু বোঝা যাবে। তো এই প্রথম আমি বেকারির কারখানায় এসে, তাও শুধু বেকারি না, যেটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বেকারি, যে বেকারির কারখানায় আমি আসছি, এসে হচ্ছে নিজের হাতে গরম গরম বিস্কিট নিয়েছি ইমরান ভাইয়ের ওয়েলকামিংয়ে। তো এটি আমি এখন খাবো, খেয়ে দেখবো আসলে মানে এই বাংলাদেশের সর্বপ্রথম বেকারির বিস্কিটের টেস্টটা কেমন। আসলে আমি যদিও ফুড রিভিউয়ার না, কিন্তু আপনার বিস্কিটের টেস্ট আসলে অসাধারণ। মানে এটা কেন 171 বছর ধরে টিকে আছে, এইটা বুঝতে হলে এই বেকারিতে আসতে হবে, প্রিন্স অফ ওয়েলসে আসতে হবে। এসে আপনাদেরকেও খেয়ে বুঝতে হবে আসলে কেন 171 বছর ধরে এই বেকারিটা টিকে আছে। আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আসবেন এবং এই বেকারির যে বেকারি আইটেমগুলো আছে অবশ্যই টেস্ট নিয়ে দেখবেন। অসম্ভব স্বাদ এবং স্বাদটাও আলাদা। কি বলবো, এর আগে প্রথমে আমি যেটি খেয়েছিলাম সেটি ছিল নোনতা, আর এখন খাচ্ছি আমি মিষ্টি বিস্কিটটা। স্বাভাবিক মিষ্টি আর নোনতা দুই স্বাদই হবে, কিন্তু মানে দুইটার কম্পেয়ার করতে গেলে
কি বলবো, আপনারা না খেলে বুঝবেন না। আমি শুধু এইটুকুই বলবো, আপনাদের এলাকার একটা ঐতিহ্য প্রিন্স অফ ওয়েলস এই বেকারিটা, আর এই বেকারির বিস্কিটটা আপনি এখন স্বাদ নিচ্ছেন। আপনি কি বলবেন? এই বেকারি থেকে ছোটবেলা থেকে মানে অনেক কিছু খাওয়া হয়, কেক, এখানে যে স্পেশাল কেকগুলো আছে, বিস্কিট, রুটি, তো এখানে আমার দাদারাও এখান থেকে নিয়ে যেত, আমার বাপ চাচারাও এখান থেকে নিয়ে যেত আর কি। আমরাও এখন খাই এখানে। মানে এখানে বিস্কিট বা অন্য যে আইটেমগুলো আছে এগুলো মানে এক কথা অসাধারণ। এটাই সেই ঐতিহাসিক বাটার বন, যেটার জন্য এই এরিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সবাই একরকম পাগল বললেই চলে, আসলেই বাটার বন। মানে স্কুল কলেজ ছুটি হলেই এখানে শুরু হওয়ার আগে টিফিন সময় বাটার বন, যাওয়ার সময় বাটার বন। তো এই বাটার বনকে আমি একটা নিয়ে খেয়ে দেখতে পারি? প্লিজ। যারা এই প্রিন্স অফ ওয়েলসের বাটার বন খেয়ে স্কুল কলেজ করছেন, স্কুলে যাচ্ছেন আসছেন, তারাও হয়তো এই ভিডিওটা দেখার পরে একটু স্মৃতি বিজড়িত হয়ে পড়বেন, কারণ বেশ কিছুদিন ধরে আপনারা আসতে পারছেন না। তো আপনাদের এই প্রিয় বাটার বন এখন আমি খাচ্ছি। এটা আসলে মানে পছন্দ করার মতোই জিনিস। আর সবাই খালি ক্রিম ফিলটা বেশি চায়। ক্রিম ফিল্টার, রাইট, হ্যাঁ। তো এটা এই যে ক্রিম, এখানে কি ডালডা ইউজ করেন নাকি? এটা বাটার আছে, তারপর হলো আমাদের যে সানফ্লাওয়ার যেটা ইটা আছে এইটা দিয়ে করি, এটা ডালডা থেকে আলাদা। মানে আপনারা ডালডা ইউজটা করেন না? না। বাহ। এর কারণে আরো এই জন্য সময়ের সাথে এটার দামটা আরো একটু বৃদ্ধি হয়ে গেছে। তো শুরুতে এটার দাম কত ছিল? দেশ স্বাধীনের পরে মনে করেন 3 বছর পরে, 3-4 বছর পরে এটা 30 পয়সা ছিল, তারপরে 40 পয়সা, এইভাবে আস্তে আস্তে বাড়ছে। তার মানে আমার আমি ছোটবেলা থেকে দেখেছি এটা 2 টাকা, 2 টাকার থেকে হয়েছে 3 টাকা, 5 টাকা, 10 টাকা, এখন গিয়ে দাঁড়িয়েছে 15 টাকা। 15 টাকা। এই আইটেমটা কি? এটা হলো গিয়ে আপনার ড্রাই কেকটা কাটিং করা হয়েছে, কেকটাকে কাটিং করে এখন হলো যে স্লাইস করা হচ্ছে। স্লাইস করে আপনার এই পাতার ভিতরে আপনার সাজানো হবে, এখন সাজিয়ে তারপরে আপনার ডবল বেকিংয়ে দেওয়া হবে, তারপরে হবে সেই কাঙ্ক্ষিত ড্রাই কেক। তার মানে ড্রাই কেক হওয়ার আগে এইভাবে কেকের মতোই থাকে? হ্যাঁ, কেকটাকে কেটে আবার হলো গিয়ে আপনার ডবল বেক করা হয়। সেক্ষেত্রে ওই বেকটা যে করেন এটা কতক্ষণ করেন? 20 মিনিটের মতো সময় লাগে, এর মধ্যেই আপনার এই সেই বেকিংটা হয়ে যায়। বেকিং করার পর ওটাকে আবার একটু ঠান্ডা করার পর আস্তে আস্তে সেই কেকটা জমে যাওয়ার পরে আপনার সেই ক্রিসপিনেসটা চলে আসে, ড্রাই হয়ে যায় কেকটা। এটা হলো গিয়ে এই ওভেনের হলো গিয়ে ঢাকনাটা, এটা সাধারণত এটা রাখা হয় যে ভিতরে যে হিটটা যাতে বাইরে চলে না আসে, এটার জন্য এটা রাখা হয় যাতে বার্নটা ঠিক করে হয়, কারণ হিটটা তো কন্ট্রোল করতে হয়। তো সেক্ষেত্রে ওই ট্রে ঢোকানোর পরে এই ঢাকনাটা দিয়ে আটকে দেন? রাইট, এই যে ঢাকনাটা আটকিয়ে দিলাম, এখন আর ভিতর থেকে ভাপটা বের হবে না, ভাপটা অনেকক্ষণ পর্যন্ত ভিতরে থাকবে। এই কালারটা যে হয়েছে ওই ঢাকনাটার কারণেই কিন্তু হয়েছে, কারণ কালারটা ডার্কনেস আনতে হলে ওই ঢাকনাটা মুখে লেগে আপনার হিটটা ভিতরে থেকে যায় আর কালারটা অটোমেটিকলি চলে আসে। বাহ। এটা হলো ঝাল প্যাটিস ডিম দিয়ে তৈরি হয়, যাতে সবাই খেতে পারে, কারণ বিফ বা চিকেন অনেকেই পছন্দ করে না, বিফ হলে একটু সমস্যা হয়, চিকেন হলে সমস্যা হয়। তো সবার জন্য এই জন্য আমরা সবাই যদি খেতে পারে, সব ধর্মের মানুষ যদি খেতে পারে, এই জন্য আমরা ডিমের প্যাটিসটা করি। ডিমের প্যাটিস, ঝাল প্যাটিস কিন্তু ডিমের? হ্যাঁ, ডিমের। আর এটা হলো কি আপনার মিষ্টি প্যাটিস, যেটা যে পাফ বলে, সুইট পাফ, সেটা হলো কি যে নারকেল দিয়ে তৈরি হয়, সেটা একটা। আর এটাকে বলা হয় ড্যানিশ, সেই ঐতিহ্যবাহী ড্যানিশ। তুলনামূলক তো ধরেন অন্যান্য দোকানের চেয়ে আপনাদের দামটা অনেক কম, এটা মানে কীভাবে সম্ভব? আমরা চেষ্টা করি যাতে সবাই খেতে পারে, আর এবং সেটা হলো গিয়ে আমার দাদা থেকে শুরু হয়ে আমার বাবারা সবসময় এই জিনিসটা মেনটেন করে আসছে, যে অল্প দামে যাতে সবাই খেয়ে যাতে স্বাচ্ছন্দ্যভাবে আপনার দিন পার করতে পারে, এ হলো কথা। কারণ একজন লোক আসলো, মনে করেন যে একটা বাটার বন একটা কলা খেলো, তার কিন্তু খাবারের চাহিদাটা পূরণ হয়ে গেল, সেটা মনে করেন 20 টাকার মধ্যে হয়ে গেল, বা কেউ 30 টাকার মধ্যে হয়ে গেল, যার যার খাবার চাহিদার উপর। সেটা 100 টাকা বা 70-80 টাকা বা 50 টাকার ক্রস হলো না, ক্রয় ক্ষমতার ভিতরে রেখেই সবাই যাতে আপনারা মানে সেই জিনিসটাই আমরা মাথায় রেখে আমরা কাজটা করি। আমাদের হলো কি আমরা আপনার প্রতিদিন তৈরি করি, প্রতিদিন শেষ করি, লিমিটেড। আমরা বাড়তি কোনো কিছু করি না যে একদিনেটা আরেকদিন থাকবে, আরেকদিনটা আমরা আরেকদিন বিক্রি করবো। ডেলিটা ডেলি। বাহ, চমৎকার। যদি কেউ আপনার এই প্রতিষ্ঠানে আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে? লক্ষ্মীবাজার আসতে হলে আগে গুলিস্তান আসতে হবে। গুলিস্তান থেকে সদরঘাটে আসার জন্য যে বাসগুলো আছে, সেই বাসগুলো চড়ে ভিক্টোরিয়া পার্কে নামতে হবে। ভিক্টোরিয়া পার্ক নেমে কবি নজরুল কলেজের রাস্তা ধরে চলে আসতে হবে পূর্ব দিকে, লক্ষ্মীবাজার শাহী মসজিদ ছেড়ে পূর্ব দিকে আসতে হবে, সেন্ট গ্রেগরি স্কুলের সাথেই। আপনাদের এই দোকানের নাম্বারটা কত?
80 লক্ষ্মীবাজার। 80 লক্ষ্মীবাজার। 80 লক্ষ্মীবাজার। এখন বলা হয়ে থাকে আর কি যে এটি একমাত্র সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানের মধ্যে চলমান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনি চালাচ্ছেন, এটা কেমন লাগে আপনার কাছে? তো একটা গর্বের বিষয় যে এটা বলার বাইরে, বাংলাদেশের মতো একটা আমাদের দেশে যে একটা পুরাতন প্রতিষ্ঠান চালানো একটা ভাগ্যের ব্যাপার, যেটা মানে থ্যাঙ্কস টু ফার্স্ট আল্লাহ আর আমার দাদা এই রাস্তা করে দিয়ে গিয়েছিল বলে আমরা এখন এটা দিয়ে চলছি। এ হলো কথা, বাপ দাদাদের মানে এই প্রতিষ্ঠান এখনো চালাতে পারছি, এটাই আমার কাছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাকে ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন এই ইমরান ভাইয়ের মুখ থেকে, এটি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের যেটি হচ্ছে 171 বছর ধরে চলছে এবং এখনও চলে যাচ্ছে। আর এই বেকারিটির মাধ্যমেই আমরা আসলে বেকারির যে আইটেমগুলো হয় তা খাওয়া শিখেছি এবং এই বেকারির মাধ্যমেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিভিন্ন কেক, পেস্ট্রি, বিস্কিট, যা কিছু বলেন না কেন সব কিছুর মূল ছিল এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকেই তারপর আস্তে আস্তে সারা বাংলাদেশে এগুলো ছড়িয়েছে, যার কারণে আমরা প্রত্যাশা করব এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক আরও 1000 বছর। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।